জামিনে চাননি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, বলেছেন আদালতের তো ক্ষমতাই নাই জামিন দেওয়ার। লতিফ সিদ্দিকী কি বুঝিয়ে দিলেন অধ্যাপক ইউনূস আর আসিফ নজরুলের আমলে দেশের আদালত ব্যবস্থা কতটা অসহায়। আসিফ নজরুলের সহকর্মী অধ্যাপক কার্জন আদালত পাড়ায় সংবিধান রক্ষার শপথের কথা জানিয়েছেন। এর অর্থ কি আসিফ নজরুলরা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানটিকে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছেন? সাংবাদিক পান্না নিজের হাত করা দেখিয়ে প্রশ্ন করেছেন, মুক্তিযোদ্ধাদের পক্ষে বলা বা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলা কি সন্ত্রাসী কাজ? 28 আগস্ট থেকে এই প্রশ্ন শুধু সাংবাদিক পান্নারই নয়, দেশের সর্বস্তরের মানুষের, যারা বিশ্বাস করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এদেশের ভিত্তি, তাদের সবার। আর এই প্রশ্ন কাদেরকে করা হচ্ছে অধ্যাপক ইউনূসের সরকারকে, যাদের শাসনামলে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হয়েছে, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে এবং সবশেষ মুক্তিযোদ্ধাদের কি বলছে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করছে। অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা এমন নতুন বন্দোবস্তের বাংলাদেশে নিজেদের প্রশ্রয়ে গড়ে তুলেছে মব বাহিনী। যারা মবের শিকার হচ্ছেন তারা যাচ্ছেন জেলে, পড়ানো হচ্ছে হাতকড়া। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তিটি জুলাই আন্দোলনের সমর্থক, তাদেরকেও জেলে ভরা হচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে যাদের গ্রেপ্তার করা হলো, তাদের অনেকেই ছিলেন জুলাই আন্দোলনের সমর্থক। এর অর্থ হলো দেশের কেউ আর নিরাপদ নন। মব সন্ত্রাসের বিরোধিতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে রেহাই পাবে না জুলাইয়ের মিত্ররাও। প্রশ্ন হলো, এর থেকে কি বার্তা দিচ্ছে সরকার? এই ঘটনা কি সরকারের শক্তির প্রমাণ দিচ্ছে, নাকি নড়বড়ে ভিত্তির আতঙ্ক থেকে আরো বেসামাল হয়ে পড়ছে তারা? মিত্রদের সঙ্গেও অবিশ্বাসের সম্পর্ক তৈরি এবং মবের শক্তির উপর নির্ভর করে কতদিন চলতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? যে ফ্রাঙ্কেনস্টাইনে পেলে পুষে বড় করা হচ্ছে, সে কি আগামীতে অনুগত থাকবে মনিবের, নাকি স্বার্থে আঘাত লাগলে যমুনায় গিয়েও মব করবে তারা? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 28 আগস্ট মঞ্চ 71-এর গোল টেবিল অনুষ্ঠান পণ্ড হয় মবের তাণ্ডবে। এরপর সেখান থেকে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুর আলম পান্না সহ 16 জনকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। রাতে গ্রেপ্তার দেখানো হয় সন্ত্রাস বিরোধী আইনের মামলায়। শাহবাগ থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম মামলা করেন তাদের বিরুদ্ধে। দর্শক, মামলার এজাহারটি আমরা বিশ্লেষণ করে দেখেছি। সেখানে বেশ কিছু মিথ্যা ও ভুল তথ্য দেওয়া হয়েছে। এজাহারে বলা হয়েছে, শাহবাগ থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় টহলরত অবস্থায় বেতারের মাধ্যমে একটি গোল টেবিল বৈঠকে আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার খবর পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় কিছু লোক ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামের ভিতরে থাকা কয়েকজনকে ঘিরে ধরে আওয়ামী ফ্যাসিস্ট স্লোগান দিচ্ছে এবং সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য দিচ্ছিলেন। অথচ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের বক্তব্য শেষ হওয়ার পরে একদল মব মঞ্চ 71-এর অনুষ্ঠানে গিয়ে হামলা চালায়। তারপর আর কেউ বক্তব্য দিতে পারেনি। বিবিসি বাংলা ও দৈনিক প্রথম আলোর খবরেও একই কথা বলা হয়েছে। বিবিসি বাংলা কথা বলেছেন সাবেক সচিব আবু আলম শহীদ খানের সাথে, যিনি ওই অনুষ্ঠানে ছিলেন। বিবিসি বাংলাকে জনাব আবু আলম শহীদ বলেছেন, অধ্যাপক কার্জনের বক্তব্য শেষ হবার পরপরই হঠাৎ করে গেটের দিকে হইচই শুনতে পান। বেরিয়ে এসে দেখতে পান কয়েকজন মানুষ চিৎকার করে বলছে, এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফ্যাসিবাদের দোসর আছে। এই সময় মিস্টার খান তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তারা একই দাবি তুলে কক্ষটিতে তালা মারার চেষ্টা করেন বলে জানান তিনি। পরে তা না করে 20-25 জন সেখানে ঢুকে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক বিবিসিকে জানিয়েছেন, হেনস্থাকারীরা সেখানে ঢুকেই লতিফ সিদ্দিকীকে ঘেরাও করে কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকেন। এ সময় ধারণ করা বেশ কিছু ভিডিওতে দেখা গেছে পেছন থেকে একজন তাকে ধাক্কাও দেন। পুলিশ এজাহারে উল্লেখ করা হয়েছে, 5 আগস্ট মঞ্চ 71 নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, যার উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঠেকানো। সেই সংগঠনের পক্ষ থেকে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল। দর্শক, এই মঞ্চ 71-এর আহ্বায়ক হলেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জিরাই খান পান্না, দুজনেই মুক্তিযোদ্ধা। আল মাহমুদ মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক উপাধি পেয়েছেন। দর্শক,
এদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে টাঙ্গাইলের একটি পরিবারের নাম খুব ভালোভাবে জড়িয়ে আছে, সেটি হলো সিদ্দিকী পরিবার। এই পরিবারের সব ভাই মুক্তিযোদ্ধা। এই পরিবারের কাদের সিদ্দিকী বীরুত্তম খেতাবে ভূষিত, বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীও মুক্তিযোদ্ধা। বহু বছর আগে অধ্যাপক হুমায়ুন আজাদ বলেছিলেন, পাকিস্তান ভাঙ্গার অপরাধে এদেশে একদিন মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। পুলিশের এই এজাহার কি তারই শুরু? না হলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ কেন? পুলিশের এজাহারে বলা হয়েছে, লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ অস্থিতিশীল করতে চেয়েছেন। তিনি অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সহ উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য দিচ্ছিলেন। অথচ জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। আবার অতীতে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকে তিনি ছিলেন শেখ হাসিনার কট্টর সমালোচক। তার মতো জুলাই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন সাংবাদিক মঞ্জুর আলম পান্নাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছিল আওয়ামী লীগ আমলে। অথচ তাদের বিরুদ্ধে এবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করল ডক্টর ইউনূস সরকারের পুলিশ। এখানেই শেষ নয়, হাতকড়া পরিয়ে সবাইকে নেওয়া হয় আদালতে। যথারীতি আদালত জামিন না দিয়ে সবাইকে কারাগারে পাঠায়। অন্যদিকে জেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আটক ১৬ জনের বক্তব্য, বিবৃতি, বই ও কলামের লেখা বিশ্লেষণ করে সন্ত্রাসবাদের আলামত পাওয়া গেছে। শফিকুল ইসলাম বলেন, লতিফ সাহেবের বক্তব্য, ব্যানার, লেখা, কলাম ও বই সবই আমরা অ্যানালাইসিস করেছি। এগুলো একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে যা রাষ্ট্রের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তারা যেসব বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন তা রাষ্ট্রীয় অবস্থানের বিপরীত এবং সন্ত্রাসবাদের ইঙ্গিতবাহী। দর্শক, অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা কথায় কথায় বলে থাকেন পুলিশ বাহিনী এখনো ঠিক হয়নি, অথচ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা দেওয়ার ক্ষেত্রে সুপার ফাস্ট পুলিশ বাহিনী। ২৪ ঘন্টারও কম সময় তারা অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মেজবা কামাল, সাংবাদিক মাহবুব কামাল, সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুর আলম পান্নার বই কলাম পড়ে ফেলেছেন। উপসংহারে টেনেছেন যে তারা সন্ত্রাসবাদের রসদ যোগান দিয়েছেন। যদি সেটাই হয়, তাহলে এতদিন কেন তাদের গ্রেপ্তার করা হলো না? তারা ঠিক কি কি ধরনের সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড করেছেন তা কেন জাতির সামনে তুলে ধরেননি তারা? হঠাৎ করে মব করলো আর মুক্তিযোদ্ধারা সন্ত্রাসী হয়ে গেল। কেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক আর শিক্ষকের হাতে হাতকড়া পরালো সরকার? তার উত্তর আদালতেই দিয়েছেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না। বলেছেন, মানুষ কি লিখবে, সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে সাংবাদিকরা? পুরোটা তারা কার পক্ষে সাংবাদিকরা? সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, এটা কতটা সত্য? আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? দেশের সূর্য সন্তানরা এদেশের জন্য এই দেশ স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা, এটা আপনাদের মনে হয়? এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি? দর্শক, প্রবীণ মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের একসঙ্গে এভাবে দাগী অপরাধীর মতো অপমানের নজির অতীতে কখনো দেখা যায়নি। কেন তাদের উপর এমন আগ্রাসী মনোভাব, সেটি আদালত এলাকায় পরিষ্কার করেন অধ্যাপক কার্জন। কারাগারে নিয়ে যাওয়ার সময় সংবিধানের বই উঁচু করে দেখিয়েছেন তিনি। বলেছেন, এই সংবিধান আমরা রক্ষা করব, বাংলাদেশ আমরা রক্ষা করব, রক্ষা করব। অধ্যাপক কার্জন অভিযোগ করেছেন, দেশ এখন পাকিস্তানপন্থীদের হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদালতের কার্ড করাতেও ছিলেন অদম্য। বিচারকের উদ্দেশ্যে বলেন, আমরা ভিকটিম, এর প্রতিকার চাই, আমাদের এখনই রিলিজ দিবেন। আমাদের যেভাবে হেনস্থা করা হয়েছে 5 কোটি টাকার ক্ষতিপূরণ চাই, আর এখনই জামিন দেবেন। আমরা কারো কোনো দলীয় লোক নই। তবে এই মামলার আসামিদের জামিন না পাওয়ার বিষয়টি অপ্রত্যাশিত কোনো ঘটনা ছিল না।
গত 1 বছরে এমন দৃশ্যই স্বাভাবিক হয়ে উঠেছে। এই কারণে আদালতের কাছে জামিনও চাননি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী। আদালতে পুরো সময় ছিলেন হাসি মুখে। তবে তার পক্ষের আইনজীবীরা ওকালতনামায় স্বাক্ষর নিতে গেলে তিনি ফিরিয়ে দেন। পরে তার পক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, ওকালতনামায় সই নিতে গেলে লতিফ সিদ্দিকী বলেন, যে আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই তার কাছে কেন জামিন চাইব, এজন্য ওকালতনামায় সই করবেন না, জামিনও চাইবেন না। ৭১-এর বীর মুক্তিযোদ্ধার এমন অবস্থান থেকে আরো একবার স্পষ্ট হলো বর্তমান সময়ের বিচার ব্যবস্থার উপর মানুষের ভয়াবহ আস্থাহীনতা। আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলা অন্তর্বর্তী সরকারের ফাঁকা বলিও পরিষ্কার হলো। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক যখন সরকারের আইন উপদেষ্টা, ঠিক তখন তার বিভাগেরই সহকর্মী জেলে গেলেন সরকারের দেয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায়। জেলে পাঠানোর আগে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি উচ্চকণ্ঠে জানিয়ে গেলেন নাগরিকের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের তথ্য। হাফিজুর রহমান কার্জন বলেন, আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। সংবিধানের আর্টিকেল 33-তে বলা আছে, অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত থাকতে হবে, নিজেদের আইনজীবী নিয়োগের সুযোগ দিতে হবে, সঙ্গে সঙ্গে আইনজীবীকে জানাতে হবে। সংবিধানে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তা দেওয়া হয়নি। আমরা ভিকটিম, অথচ যারা অপরাধী তাদের গ্রেপ্তার না করে আমাদের গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, এই 16 জনের বিরুদ্ধে পুলিশের মামলা থেকেই সরকার অবস্থান পরিষ্কার। আবার আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর তর্জন গর্জন থেকেও বোঝা যাচ্ছে ভয়াবহ এক প্রতিহিংসায় আচ্ছন্ন সরকার। কাঠগড়ায় অধ্যাপক কার্জন কথা বলার সময় তাকে চোর বাটপার বলতেও ছাড়েনি রাষ্ট্রপক্ষ। আইনজীবী কায়ুম হোসেন নয়ন বলেন, এরা 17 বছর ফ্যাসিস্টের সুবিধাভোগী, এখন আদালতে এসে আঙুল উঠিয়ে কথা বলে, এরা চোর বাটপার। সাংবাদিক মঞ্জুর আলম পান্না এর প্রতিবাদ করলে তাকেও পড়তে হয় তোপের মুখে। প্রশ্ন হলো, একের পর এক প্রতিহিংসার এমন নজির কেন তৈরি করছে সরকার? মবের উপর ভর করে এখন জুলাই আন্দোলনের সমর্থকদেরও হরে দরে ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেওয়া হচ্ছে। নির্বিচারে সবাইকে জেলে পাঠিয়ে নিজের ক্ষমতা কতটা সংহত করতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার? এর জবাব কিছুটা পাওয়া যাচ্ছে সরকারের মিত্রদের উদ্বেগ থেকে। সাংবাদিক ডেভিড বার্গম্যান কঠোর সমালোচনা করে পোস্ট দিয়েছেন ফেসবুকে। তিনি লেখেন, এই ঘটনা থেকে সরকার বা দেশ কেউ উপকৃত হবে না। অন্তর্বর্তী সরকার বা পুলিশের ভেতরে কে বা কারা এমন কাজে উৎসাহ দিচ্ছেন তা নিয়েও প্রশ্ন তোলেন বার্গম্যান। বার্গম্যান বলেছেন, লতিফ সিদ্দিকীদের বিরুদ্ধে আনা অভিযোগ শুধু হাস্যকর নয়, সরাসরি রাষ্ট্রীয় মিথ্যাচার। বার্গম্যানের আশঙ্কা, এসব ঘটনা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সরকার অবস্থানের ধারণাকে আরো শক্তিশালী করতে পারে, এমনকি এ ধরনের নিপীড়ন ডেমোক্রেসিকে আরো সাহসী করতেও ভূমিকা রাখবে। এর পেছনে জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে আগ্রহীদের হাত থাকতে পারে বলেও আশঙ্কা করেন ডেভিড বার্গম্যান। দর্শক, মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবীদের উপর মব হামলা করে তাদেরই উল্টো জেলে পাঠানোর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের ভাবমূর্তি সংকটে পড়েছে ডক্টর ইউনূসের সরকার। প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টার যারা পারিষদ তারাও কি অন্ধ কানাগুলি তৈরি করছে ডক্টর ইউনূসের জন্য? তারা কি এমন এক চক্র তৈরি করতে চান যা থেকে চাইলেও বের হওয়া অসম্ভব? এমন এক দানবকে তারা বড় করে তুলেছেন যার কাছে অসহায় আত্মসমর্পণ করে টিকে থাকতে হবে ডক্টর ইউনূসকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকালকে আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে যে মব ভায়োলেন্স হয়েছিল সেটা নিয়ে কথা বলেছিলাম। এবং তখন পর্যন্ত, কালকে যখন আমি এই প্রোগ্রামটা করি আর কি, তখন পর্যন্ত কিন্তু যাদেরকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল আমার ধারণা ছিল তাদের নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং পুলিশ নিজেও সেরকম কথা বলেছিল, তাদের নিরাপত্তার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পরে আমরা কি দেখলাম, গভীরাতে জানতে পারলাম যে তাদের সবাইকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা নাকি দেশে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের পতনের জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাদের লেখায়, তাদের বইয়ে, তাদের কথায় তারা নাকি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ধরনের মামলা আমরা আগের সরকারের আমলে, যে সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার বলতাম, সেই হাসিনা সরকারের আমলে প্রায়ই দেখতাম। কাউকে একজন ধরে নিয়ে আসলো বিরোধী দলের, তার বিরুদ্ধে তারা এই ধরনের মামলা দিয়ে দিত।
সেই মামলার ঘটনাগুলো মানুষকে বিশ্বাস করতো না। এখন এই সরকার, যে সরকার আমাদের আন্দোলনের মাধ্যমে গঠিত হয়েছে, যে সরকারের কাছ থেকে আমরা ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রক্রিয়া আশা করেছি, তারাও সেই একই ভাষায় কথা বলছে। আপনারা হয়তো বলবেন, না এটা তো সরকার বলছে না, পুলিশ বলছে। হ্যাঁ, পুলিশ কি সরকারের অংশ নয়? অংশ। তাহলে বলবেন এটা তো ফ্যাসিস্টদের পুলিশ বলছে। না, বিষয়টা হলো এই সরকার যা বলছে পুলিশ সেটাই কেবল প্রতিধ্বনি করছে। 12 ঘন্টা তাদের আটকে রেখে তারপরে মামলা নেওয়া হয়েছে। যাই হোক, এই সমস্ত কথা আমি বেশি লম্বা করতে চাই না। এই কারণে অনেকে হয়তো বলবেন আমি কোনো একটা পক্ষ নিচ্ছি। আমি এই পুরো ঘটনাটা আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই। আমি নিজে কিছু বলতে চাই না। এই ঘটনার প্রেক্ষিতে এই যে মামলা হলো, মামলা হওয়ার পর তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হলো। লতিফ সিদ্দিকী সাহেব দেখেন, উনি কিন্তু আদালতে কোনো উকালতনামাতেই সিগনেচার করেন না, মানে কোনো উকিলও উনি ওনার পক্ষে নেন নাই। কেন নেন নাই? উনি বলেছেন এই আদালতের উপর আমার কোনো আস্থা নাই, এই আদালত সরকারের আজ্ঞাবহ আদালত, কাজেই এখানে আমি জামিনের জন্য আবেদনই করব না। ওনার মধ্যে কিন্তু এ ধরনের আচরণ আমরা আগেও দেখেছি। উনি কিন্তু ম্যান অফ প্রিন্সিপাল আমি মনে করি, এবং এই কারণেই আওয়ামী লীগ সরকার কিন্তু উনি মন্ত্রী থাকাকালে ওনাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছিল, এমপিগিরি বাদ দিয়ে দিয়েছিল, এমপি পদ থেকে বহিষ্কার করেছিল এবং ওনাকে জেলে পর্যন্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার। এরকম লোক যা বলার তাই বলেছেন। আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন উনি আরো উল্টো বলেছেন যে এই সংবিধানকে আমরা রক্ত দিয়ে হলো রক্ষা করবো, মুক্তিযুদ্ধের সংবিধান, এই সংবিধানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেটাকে আমরা রক্ষা করব। এই কথাটা কালকে গোল টেবিল বৈঠকে উনি বলেছিলেন। মনে রাখবেন, সংবিধান বিষয়ে উনি বিশেষজ্ঞ। উনি বলছেন যে সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, আমাদের আরেকজন বিশেষজ্ঞ ডক্টর আলী রিয়াজ আছেন, যাকে নাকি নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে উড়াইয়া। উনি কীভাবে সংবিধান বিশেষজ্ঞ এখনো জানি না। যাই হোক, কি আর করা, কিছু বলার নেই। তো আমি এই পুরো ঘটনাটাকে আরেকবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এবং সেই জন্য আমি আজকে আশ্রয় নিয়েছি একটা সংবাদ মাধ্যমের। সেটা কি? সেটা বিবিসি বাংলা এই পুরো ঘটনাটাকে কিভাবে দেখছে, তাদের রিপোর্ট কিভাবে করেছে, সেই রিপোর্ট থেকে কিছু অংশ আপনাদেরকে আমি জাস্ট করে পড়ে শোনাবো। তাহলে অন্তত কেটে বলতে পারবেন না যে আমি একটা পক্ষ নিয়ে নিয়েছি। কাজে আমার উপর দায়টা চাপানো যাতে না যায়, আমি যাতে কোনো পক্ষ নিয়েছি এই অভিযোগ কাউকে কষ্ট করে করতে না হয়, সেজন্য আমি বিবিসি বাংলায় এই পুরো ঘটনাটাকে কিভাবে তারা বিবৃত করেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। দেখুন, এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু মাথায় রাখবেন, যেখানে অনুষ্ঠানটা হয়েছিল যে ডিআরইউতে, মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, তারা পর্যন্ত বিবৃতি দিয়েছে। তারা বিবৃতি দিয়ে বলেছে যে এই ঘটনা তাদের জন্য খুবই লজ্জাজনক, এবং বলছে ডিআরইউতে কখনো এই ধরনের ঘটনা, এই ধরনের মবের ঘটনা ঘটে নাই। এবং তারা ডিআরইউ কর্তৃপক্ষ কিন্তু যারা মব করেছে তাদেরকে কিন্তু তারা সমালোচনা করেছে। যাই হোক, আমি এখন বরং বিবিসির রিপোর্টটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। পুরোটা পড়বো না, কিছু কিছু অংশ আপনাদেরকে আমি পড়ে শোনাই। বিবিসি রিপোর্টে বলা হয়েছে, আপনারা শুনুন, যে হেনস্থার শিকার ব্যক্তিদের বিরুদ্ধেই পুলিশ যখন বাদী হয়ে সন্ত্রাসের অভিযোগে মামলা করেছে, এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মুখে পুলিশ দাবি করেছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তারা ব্যবস্থা নিয়েছে। তবে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে কাউকে অভিযোগ আনতে হবে বলে পুলিশ বলেছে। ঢাকার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেন, পাবলিক বা কেউ একজন অভিযোগ করলে তাকে বাদী হয়ে মামলা করতে হবে। মানে এদেরকে গ্রেপ্তার করার জন্য এই পরিচিত মুক্তিযোদ্ধা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাংবাদিক মঞ্জুর আলম পান্না সহ এদের বিরুদ্ধে মামলা করার জন্য কিন্তু কাউকে অভিযোগ করতে হয় নাই। পুলিশ নিজেই বাদী হয়েছে, নিজেরাই অভিযোগ করেছে, এবং তারা বলে তারা নাকি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করেছে। আর যারা মব করেছে, আমরা যেটা ভিডিওতে সবাই দেখেছেন, দেখেননি তারা সবাই দেখেছে ভিডিওগুলো, এবং কে মারলো, কে মানে ফোন দিয়ে একজনকে আঘাত করলো মেগাফোন দিয়ে, আমরা সবাই দেখেছি। তাদের বিরুদ্ধে পুলিশ কোনো মামলা করবে না। যদি কেউ যে মামলা করেন কোনো সাধারণ নাগরিক, তাহলে ওনারা এই মামলা নেবেন। কে যাবে? আপনি যাবেন? আপনি গেলে আপনাকে যে মবের শিকার হতে হবে না তার কোনো গ্যারান্টি আছে? আপনাকে কে নিরাপত্তা দিবে? এবং পুলিশ তাদের গ্রেপ্তারের পেছনে যে যুক্তিটা দেখিয়েছে, যে আপনার যে এজাহার যেটা হয়েছে, সেখানে কি বলা হয়েছে যেমন পুলিশ কি বলেছে? পুলিশ বলেছে যে ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে তারা জিজ্ঞাসাবাদ করেছে, করার পর তারা যারা জানতে পেরেছে, সেখানে পুলিশের বক্তব্য শোনেন
যে আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিলেন। আর এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদেরকে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দিচ্ছিল। এটা হলো পুলিশের বক্তব্য। তারা নাকি ওখানে যে লোকজনের সঙ্গে আলাপ করে সেটা শুনেছে। তারপর বিবিসি বলছে, বিবিসির বক্তব্যটা শোনেন আপনারা, যদিও আলোচনা সভায় হেনস্থার একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে জানিয়েছে, আলোচনা সভার প্রথম বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বক্তব্য শেষ হওয়ার পরপরই ২০-২৫ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকেন এবং এক পর্যায়ে আলোচনায় অংশগ্রহণকারীদের উপর চড়াও হন। ফলে আলোচনা সভায় আর কেউ কথা বলার সুযোগই পাননি। তাহলে শেখ হাফিজুর রহমান কার্জন ছাড়া আর কেউ বক্তব্য দেওয়ার সুযোগই পায় নাই। সেখানে পুলিশ বলছে ওখানে নাকি আব্দুল লতিফ সিদ্দিকী সশস্ত্র টিপ্লবের কথা বলছে। কিভাবে শুনলো? পুলিশকে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, এই জনাব পুলিশ, আপনারা আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের একটা ভিডিও দেখান তো ভাই, সিম্পলি একটা ভিডিও দেখান যেখানে নাকি লতিফ সিদ্দিকী কি বলছে এটা দেখা যাচ্ছে। পারবেন? পারবেন না। কিন্তু এই মব সৃষ্টিকারীরা কি কি করেছে তার সমস্ত ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে। আপনাদের তারপরেও মনে হলো লতিফ সিদ্দিকী যে কথা বলেননি, বলার সুযোগও পাননি, দাঁড়াতেই পারেননি, মাইক্রোফোনই হাতে নিতে পারেননি, সে এই সমস্ত কথা বলেছে বলে আপনারা দাবি করছেন। ভাই, আপনাদেরকে লজ্জা শরম বলতে কিছু নাই। আপনারা যেটা বলছেন মানুষ তো দেখছে, সোশ্যাল মিডিয়া এখন সব পাওয়া যায়। ঘটনা যখন ঘটছে তখনই সোশ্যাল মিডিয়া সব চলে এসেছে। অনেক লোক সেখানে ছিল, তারা মোবাইলে রেকর্ড করে দিয়ে দিয়েছে। পুলিশ এই কথাগুলো যে বললো, পুলিশের এই কথাগুলো মানুষ কি মিলিয়ে নিতে পারবে? তাহলে আপনাদের ব্যাপারে মানুষের মনে ধারণাটা কি দাঁড়াবে? একটু লজ্জা পান, অত উচিত, তাই নয় কি? দেখুন, এই অনুষ্ঠানের যিনি আয়োজক ছিলেন, মানে এই মঞ্চ ৭১-এর যিনি কর্মকর্তাদের মধ্যে একজন, যিনি বিভিন্ন জায়গায় দাওয়াত পাঠিয়েছিলেন, তিনি হলেন সিনিয়র অ্যাডভোকেট জেরাই খান পান্না। তিনি অবশ্য অনুষ্ঠানের দিন ছিলেন না। আমি যতটুকু শুনেছি নাকি জ্যামের কারণে যেতে পৌঁছতে দেরি হচ্ছিল, যখন পৌঁছানোর আগে এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছেন। এবং তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে জামায়াত নেতাদের সংশ্লিষ্টতা আছে। উনি এটা বিবিসিকে বলেছেন। কিন্তু আমি কিন্তু যা বলছি এখন বিবিসির বাংলার অনলাইন থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এখানে আমার কোনো বক্তব্য নাই কিন্তু। এবং তিনি বলেছেন, এই আইনজীবী বলেছেন, তাদের কাছে থাকা প্রমাণ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি। এটা জেরাই খান পান্নার অভিযোগ। আর উনি যে বলেছেন জামাতের লোকজন উপস্থিত ছিলেন, সেখানে পল্টন থানার যে জামাতের নেতা শাহিন আহমেদ খান, তিনি বলেছেন যে ওখানে জামায়াতের ব্যানারে কেউ যায় নাই, তবে জুলাইকে ধারণ করা অনেকে সেখানে গেছেন। তার মানে জামাতের লোক যদি যায় থাকে সে নাকি জামায়াত হিসেবে যায় নাই, জুলাইকে ধারণ করে বলে গিয়েছেন। ভালো কথা। ওখানে আরো অনেক উপস্থিত ছিলেন। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান উপস্থিত ছিলেন, তাকেও কিন্তু বিবিসি জিজ্ঞাসা করেছেন এবং উনিও কিন্তু একই ধরনের কথা বলেছেন যে কার্জন সাহেবের বক্তৃতা শেষ হওয়ার পরপরই সেখানে কিন্তু তারা ওই মবকারীরা ঢুকে পড়েছিল। ওখানে থাকা একজন সাংবাদিকের বক্তব্য, সাংবাদিকের বরাতে বিবিসি নিউজ বলছেন যে হেনস্থাকারীরা সেখানে ঢুকেই লতিফ সিদ্দিকীকে ঘেরাও করে কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকেন। এমন সময় ধারণ করা বেশ কিছু ভিডিওতে দেখা গেছে পেছন থেকে একজন তাকে ধাক্কাও দেন। ওই প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন নিজেকে জুলাই যোদ্ধা দাবি করা ওই ব্যক্তির নাম সম্ভবত আল আমিন ছিল এবং এর পরপরই কয়েকজন উত্তেজিত হয়ে একটি চেয়ার ভেঙে ফেলে এবং ব্যানার ছিঁড়ে ফেলে। তারপর ধাওয়া দিয়ে একজন মুক্তিযোদ্ধার গলা চেপে ধরেন আর একজন মারধর করে তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। আরেকটা ভিডিওতে দেখা যায় যে হ্যান্ড মাইক দিয়ে একজনকে আঘাত করতে দেখা যাচ্ছে। এরকম ঘটনা প্রায় ৪৫ মিনিট ধরে চলার পর সেখানে পুলিশ উপস্থিত হয় এবং তারা হেনস্থার শিকার ব্যক্তিদেরকেই আটক করে থানায় নিয়ে যায় এবং পরে তাদের উপর অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে মামলা করে। এবার ভাবুন, ভেবে দেখুন আসলে ঘটনাটা কি ঘটলো। এবং বিবিসির যে নিউজটা হয়েছে এটা কিন্তু আপনি পক্ষপাতদুষ্ট নিউজ বলতে পারবেন না। ওনারা কিন্তু আসলে রিয়েল জার্নালিজমটাই করেন। আমি দেশের কোনো মিডিয়াকে না হয় আমি কোট করলাম না, ধরে নিলাম কোনো না কোনো মিডিয়া, কোনো না কোনো দলের, কোনো না কোনো পক্ষের পক্ষপাতদুষ্ট। বিবিসির কথাই বললাম। এবং এই নিউজটা কিন্তু আন্তর্জাতিক মাধ্যমে যাচ্ছে। আমি কেন ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করতে চাই, দেখুন আপনি একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, এই ঘটনা আপনার
ইজ্জত কি দেশের বাইরে বাড়ালো? আপনি কি মনে হয় আপনার কাছে? আপনি কি এই সমস্ত বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ার জন্য এসেছেন? আপনি জীবনে অনেক কিছু অর্জন করেছেন, এখন কেন এই বদনামগুলো আপনি আলিঙ্গন করছেন? দেখুন, আমি আলোচনা শেষ করার আগে এই বিবিসি বাংলা থেকেই আরো দুজনের বক্তব্যকে আমি আপনাদের একটু শোনাতে চাই। তাদের মধ্যে একজন হলেন প্রখ্যাত আইনজীবী শাহদ্বীন মালিক। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ এবং সংবিধানকে সব মানুষ থেকে বিচ্ছিন্ন করে দলীয়ভাবে চিহ্নিত করার চেষ্টা চলছে। এগুলো এসব কিছুরই বহিঃপ্রকাশ। সার্বিকভাবে বিচার ব্যবস্থা যে ভঙ্গুর হয়ে গেছে এই ঘটনা সেটারই প্রতিফলন। তিনি আরো বলেছেন, আগে যেমন কিছু হলেও বিএনপির বিরুদ্ধে মামলা হতো, এখন বিএনপির জায়গায় আওয়ামীপন্থী হিসেবে আখ্যায়িত করে মামলা হচ্ছে, এখন সেটা আরো বেশি হচ্ছে। আর মানবাধিকার কর্মী নূর খান লিটন, উনি কিন্তু আমাদের যে গুম কমিশন যেটা হয়েছিল তার একজন সদস্য ছিলেন, কিন্তু ওই নূর খান লিটন বলছেন এটি জনগণকে খেপিয়ে তুলছে, যারা ক্ষমতায় আছেন তাদের এটা বুঝতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, বিগত ফ্যাসিস্ট আমলে যে মামলা মোকদ্দমা বা যে বয়ান আমরা শুনতাম, একই বয়ান আজকে শোনা দুঃখজনক। গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে এটা যায় না। এই ঘটনার মধ্য দিয়ে ফ্যাসিজমকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ডক্টর ইউনূস, আপনি কি এই বিশিষ্ট ব্যক্তিদের এই মন্তব্যগুলো শুনছেন? প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।